শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন ছুটি এবং 3 দিন শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানির চাহিদা কমানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। মাহফুজ মিশু রিপোর্ট। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। যদি মনে হয় যে না আমাদেরও ক্রাইসিস ইন্টারন্যাশনালি, তখন এটা অবশ্যই করতে হবে। উন্নতিশীল দেশে তো এমনিই 2 দিনের ছুটি, আবার যদি এইগুলো করে তাহলে আর কি হবে, দেশের তো আর কোনো উন্নতি হবে না ভাই। যেহেতু জ্বালানির সংকট চলতেছে, এই সময় যদি আমরা জনগণরা একটু সচেতন অবস্থা থাকতে পারি আর গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তখন আমি মনে করি যে এই ক্রাইসিসটা আমরা একটু কভার করতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমা বলছিলেন, তেলের ব্যবহার কমানোই সরকারের লক্ষ্য হওয়া জরুরি। রাস্তায় গাড়ি ঘোড়া যদি কমিয়ে দিতে পারি আমি, এবং এসেনশিয়াল সার্ভিসগুলো যদি আমি চালু রাখি, অর্থাৎ আমার তো মালামাল পরিবহন করতে হবে, সেগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে, মানুষের চাহিদা কম হবে। স্কুল কলেজগুলোতেও বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে আরো সচেতন হতে হবে। আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের ফলাফল বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কি এখন স্থিতিশীলতার জন্য বা আমাদের এই সংকটের জন্য, তাহলে আমাদের কিন্তু অর্থনীতির ভেতরে আমাদের যে প্রবৃদ্ধি বলি, উৎপাদন বলি এবং কর্মসংস্থান বলি, সেটার উপরে কিন্তু তাহলে এটা একটা প্রভাব থাকবে। এই প্রভাবটা তাহলে আমাদের মেনে নিতে হবে। মঙ্গলবারও ঢাকার বিভিন্ন পাম্পে ছিল তেলের জন্য দীর্ঘ লাইন। জ্বালানি সংকট সামাল দিতে আশপাশের বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ আমেরিকার বহু দেশ নানা সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কি করবে সে বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে থাকলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে প্রতিদিন এভাবে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব মানুষের প্রত্যাশা, সংকটের গুরুত্ব উপলব্ধি করে কার্যকর, সময় উপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম, জানিয়েছে জ্বালানি বিভাগ। এছাড়া এই সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এই কার্ড বিতরণ জটিল বলে খুব অল্প সময়ে সব গাড়িকে দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত 1,28,939 মেট্রিক টন ডিজেল, 7,940 মেট্রিক টন অকটেন এবং 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এছাড়াও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুদ আছে। বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত জ্বালানি উদ্ধার হয়েছে 2,96,000 মেট্রিক টন। পাশাপাশি 1244টি মামলা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে 44 জনকে। জানান, গত বছর ডিপোগুলোতে যে পরিমাণ জ্বালানি দেওয়া হয়েছিল এবছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। তাই মজুদ করে রাখার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সরকার। আমাদের
সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যেন আমাকে শান্তি দিতে পারি। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অক্সিজেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। রাজধানীতে দিনের প্রায় অর্ধেকটা সময়ে বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি না থাকায় সরবরাহ বন্ধ থাকছে। ডিপো থেকে তেল নিয়ে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, ততক্ষণে ভোগান্তিতে থাকেন চালকরা। এদিকে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ রাখতে চান তারা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান চালকরা। 3টা পাম্প ঘোরার পরে আমি এয়ারপোর্টের পাম্পে আইসা এখানে সিরিয়াল দিছি, 1 নম্বরে আছি। আমার পিছনে 150 গাড়ি আছে। 5:30টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি, তেলের লাইনে এখনো পর্যন্ত আছি। ওনারা বললো যে তেলের গাড়ি আমরা পাঠাইতেছি, তেলের গাড়ি আসলে আনলোড করার পরে তারপর 12টা বা 1টার ভিতরে আপনারা তেল পাইবেন। তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান ফিলিং স্টেশনের স্টাফরা। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাকড়া সহ এদিককার অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল নেই। কোনো পাম্প বড় করে লিখে রেখেছে অকটেন নেই। অলস সময় পার করছেন স্টাফরা। জানালেন, তেল ভরতে ডিপোতে সিরিয়ালে তাদের গাড়ি। পেট্রোল অকটেনের পাশাপাশি সেখানে ডিজেলেরও সংকট। আন্ডারপাস পর্যন্ত আসছি কোনো রকম, যেতটুকু ছিল আর কি। তারপর থেকে দাঁড়িয়ে ধাক্কাই দিয়ে একজন বাইকার বললো, ভাই এখানে নাকি তেল দিচ্ছে। পরে আসলাম, এই 500 টাকা তেল দিল। বাইক কিনে আসি বিপদে, মনে হয় বাইকটা যদি বুড়িগঙ্গা নিয়ে ফালা দিতে পারতাম তাহলে মনের শান্তি দিতে পারতাম। এসে দেখছেন আমার অকটেন কিন্তু 1 ফোঁটাও নাই, তখন কিন্তু হাওয়া ধরছে। আমার যতক্ষণ আছে আমি ততক্ষণ দিয়ে যাব। গাড়ি পাঠাইছি, সিরিয়ালে আছে। রাস্তাতে কত সময় লাগতে পারে? কত সময় লাগছে? মাত্র সিরিয়ালে আছে, যদি মনে করেন বিকালে যদি আসতে পারে। এই অবস্থায় রাজধানীতে প্রেস ব্রিফিং করে পেট্রোল পাম্প মালিকরা। অভিযোগ করেন, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল মিলছে না। এই কারণেই রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান তারা। অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং রেশনিং ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালিত হতে দিন। সরকার স্পষ্ট জানিয়েছেন, দেশে বর্তমানে তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব। নাগরিকদের তেলের মজুদ না করার অনুরোধ করে পাম্প মালিকরা বলেছেন, এতে সংকট আরও ঘনীভূত হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। সংকটের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প এখনও বন্ধ রয়েছে। তেল পাওয়ার সাপেক্ষে খুলছে ফিলিং স্টেশনগুলো, তাও চাহিদা মতো তেল নিতে পারছেন না গ্রাহকরা। পেট্রোল ও অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও ভোগান্তিতে গ্রাহকরা। পাম্পগুলোতে সকাল থেকে ভিড় জমান ক্রেতারা। বিশেষ করে বাইকারদের সিরিয়ালই বেশি। দীর্ঘ সময় অপেক্ষা ও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। অনেক পাম্প বন্ধ রাখতেও দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, মজুতদাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পেলেই তেল বিক্রি শুরু হবে। পাম্পগুলোতে দুপুরবার গেলাম, বললো যে তেল নেই। এখানে আসলাম, বললো যে আগামীকালকে বিকালে হয়তো বা পাইতে পারি আর কি। মেলান্দা থেকে জামালপুর আসছি, সর্বোচ্চ জিনিস ব্রিজ পর্যন্ত যাইতে পারবো। এরপরই তেল শেষ হবো, গাড়ি ধাক্কায় নিয়ে আন লাগবো। এই লাইন, দীর্ঘ লাইনে সারিভাবে থাকার পরেও তেল পাচ্ছি না। আমাদের তেলগুলো যাচ্ছে কোথায়? তেল তো সংকট নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা অনেক তেল মজুত করে রাখছে, তেলের দাম বাড়বে বলে। আমাদের প্রয়োজন শুধু 9000 অক্টেন, 9000 পেট্রোল। সেখানে আমরা পাচ্ছি শুধু 3000 পেট্রোল, 3000 অক্টেন। এদিকে জ্বালানি নিয়ে এখন পর্যন্ত কোনো সংকট নেই, তবুও ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, সৌদি আরব সহ কয়েকটি দেশ থেকে জ্বালানি আমদানি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে জ্বালানি আমদানির বিষয়ে কথা হচ্ছে। এর মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত থেকে জ্বালানি আমদানি শুরু হয়েছে। রাশিয়ার থেকে
জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এসব বিষয় নিয়েও কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে ঢাকা। আমাদের তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে, সেই মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি সেজন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার সেটা আমরা 100% করছি এবং আমার জানা মতে আমাদের তথ্য অনুযায়ী এখনো কোনো জ্বালানি সংকট নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে সংসদে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর আলোচনা শুরু হয়েছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ভাষা এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করে, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায় আপনারা আমাকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বলল, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যেই কোটা আন্দোলন হচ্ছিল ওইভাবে যাক। আপনাদেরও আমরা যখন জেলখানায় ছিলাম, আমাদের সাথে আপনাদের মহাসচিব ছিল পরোয়ার সাহেব, আপনাদেরকে যখন ব্যান্ড করা হয়েছিল আপনারা তো কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? বিকজ আপনারা ওই ইস্যু ডাইভার্ট করতে চান নাই। উই ওয়ান্টেড দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট টু গো অ্যান্ড দে লেফট। ইট ওয়াজ আ প্ল্যান। ওইটা লিটারালি আপনারা ধরে বলছেন কি আমরা নাকি আন্দোলনে নাই। শুনেন, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনাদের একজন একটা কথা বলবেন, আরেকজন আপনারা আমাদেরকে লগর সেটে নিয়ে যাবেন, আমাদেরকে অ্যাটাক করবেন। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? বলতেন এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, কনস্টিটিউশনকে রিরাইট করা হোক। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? হোয়াট স্ট্যাটাস ইট হ্যাজ? এটা কোথা থেকে আসছে? আপনারা আমাদের সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেখানে থাকতে চেয়েছি, আমরা সেভাবে করব। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। তো সেটাও তো গণভোট, অফকোর্স গণভোট। এই যে আপনারা অনেকে বলেন অবৈধ, আমি অবৈধ বলতে চাই না, ইটস টু হার্শ, রিগরাস, বাট এটা সত্যি। এটা ক্যানট বি ট্রেসড ব্যাক ইন দ্য কনস্টিটিউশন। সো ইট ইজ আ মিয়ার আনকনস্টিটিউশনাল থিং। আপনারাই তো বলছেন অবৈধ, আমি তো ইলিগাল বলতে চাই না। বিকজ এই গণভোট আমরা চেয়েছি, ইজ আ জেস্টার অফ আওয়ার্স, যে উই ওয়ান্ট টু ইনভলভ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আমরা জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছি, এই কারণে আমরা গণভোটে রাজি হয়েছি, আমরা চেয়েছি। এখন গণভোটে আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল লেকুনা, কিছু পলিটিক্যাল ব্লাফ তো আমরা পেয়েছি। যেমন আপনারা গণভোটে ব্যালটে 4টা কথা বলেছেন। আচ্ছা চিন্তা করেন তো ভাই, একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আমি একটাতে ভোট দিতে চাই না। দর্শক, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে এই মুহূর্তে জাতীয় সংসদে আলোচনা চলছে। আমরা সরাসরি সেখানে ছিলাম। খুব অল্প দিনের মধ্যে তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে প্রকৃত তালিকা করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান যারা চাকরি নিয়েছেন খুব শিগগিরই তাদেরও তালিকা প্রকাশ করা হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্বে সংসদে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা অথচ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং ভাতা বন্ধ করা হয়েছিল। তারা আবেদন করলে যাচাই বাছাইয়ের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। জানান, 17 বছর বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হবে। আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার বিষয়টি ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া কৃষিমন্ত্রী জানান, কৃষি ও পরিবেশ উন্নয়নে অবাঞ্ছিতভাবে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এরপর জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের উপর আলোচনায় অংশ নেন নির্ধারিত সংসদ সদস্যরা। তারপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা স্থগিত করা হয়। যা লেখা আছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে হয়রানির শিকার হতে হয়েছিল, আর এর ভেতর দিয়ে অনেক অমুক্তিযোদ্ধাও
মুক্তিযুদ্ধের তালিকায় সন্নিবেশিত হয়ে তারা ভাতা এবং অন্যান্য অবৈধ সুবিধা গ্রহণ করেছে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, এটা নিয়ে আমরা কাজ করছি। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে এই কাজগুলো আমরা যত দ্রুত সম্ভব করে আমরা জাতির সামনে এটাকেও উপস্থাপন করব। স্বাস্থ্য সহকারীদের 6 দফার আন্দোলন আর সংকটের কারণেই গত ডিসেম্বরে টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাবের বিষয়ে গতকাল যমুনা নিউজের অনুসন্ধানে প্রথমবারের মতো উঠে আসে এই তথ্য। আর আজ রাজশাহীতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিবের কথায় মিলল সেই অনুসন্ধানের সত্যতা। এদিকে গত 8 বছর ধরে হামের টিকা দেওয়া হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় শুধু নিয়মিত টিকাদানি নয়, এই সময়ের মধ্যে বিশেষ ক্যাম্পেইনও অনুষ্ঠিত হয়েছে। শিশুদের হঠাৎ হামের প্রকোপ বাড়ায় যমুনা নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে গত ডিসেম্বরে সারা দেশে টিকা প্রদানের হার উদ্বেগজনকভাবে কমেছে। সেই মাসেই স্বাস্থ্য সহকারীরা নেমেছিলেন আন্দোলনে। মঙ্গলবার স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী রাজশাহীতে সাংবাদিকদের জানালেন সেই একই তথ্য। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন হয়তো এসছেন, সেদিন কর্মবিরতি ছিল, পরে ওই মায়েরা আর আসেননি। এই ধরনের কারণে কিছু জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। এই আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন গত 8 বছর দেশে হামের টিকা না দেয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। 2018-র পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। তবে অনুসন্ধানে দেখা গেছে এই সময়ের মধ্যে ইপিআই কর্মসূচির আওতায় 2 ধরনের হামের টিকাই নিয়মিত দেয়া হয়েছে। এর বাইরে আলাদা করে চলেছে হাম রুবেলা ক্যাম্পেইনও। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, মাদ্রাসায় ক্যাম্পেইন করা হয়। তখন আমি ওখানে যে স্বাস্থ্য ক্লিনিক আছে আমাদের মাতোয়াইলে, ওইখানে গিয়ে যে তোমার জমজ বেবি, আমি করোনাকালীন সময় ওদেরকে ওখানে যে টিকাটা দিয়ে আসছি। টিকাটা দেওয়া হয়েছে 12-12-23-এ, তারপরের টিকাটাও দেওয়া হয়েছে 15-3-24-এ। কেউ যদি আপনার ওই মুহূর্তে যাইতে না পারে, তখন দেখা যাচ্ছে আরেকটা সুবিধা আছে আমাদের এখানে, আরবান আছে যেহেতু, আরবান থেকে তখন দেখা যাচ্ছে ওই টিকাটা দেওয়া সুবিধা পাওয়া যায়। যদিও স্বাস্থ্যের সচিব বলছেন করোনা মহামারীর সময়ে টিকাদানে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। রাজশাহীতে এসে তিনি হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, পরিস্থিতি উন্নয়নে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে দ্রুতই দেশে পৌঁছাবে হামসহ 10 ধরনের টিকা। শর্টেজ আছে ডাক্তার এবং আমরা নার্স এবং অন্যান্য ইয়েতে আমরা এখান থেকে গিয়ে আমরা অর্ডার করে দিব। আমরা অন্যান্য ডাক্তারদেরকে এই আপৎকালীন সময় আমরা অ্যাটাচ করব। পরবর্তীতে প্রয়োজনে আমরা আরও ডাক্তার নিয়োজিত করব, যাতে আমাদের এই চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন সরকারের হাতে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আইসোলেশন ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। এটা আপনারা জানেন, সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে 7টি ভেন্টিলেটর দেন সচিব। এছাড়া 3 মাসের মধ্যে রাজশাহী শিশু হাসপাতাল চালুরও আশ্বাস দেন তিনি। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকা ভান্ডারে নেই হাম, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরও 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার।
প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। টোটাল পারচেসটাই হতো ডাইরেক্ট প্রকিউরমেন্টের মাধ্যমে, ইউনিসেফের কাছ থেকে আমরা কিনে নিতাম। কিন্তু এই সিদ্ধান্তটা পরিবর্তন হয় মানে 50% আমরা কিনবো ইউনিসেফের মাধ্যমে, 50% কিনবো ওপেন টেন্ডারের মাধ্যমে। এই যে সিদ্ধান্তটা চেঞ্জ হওয়ার পর এটা বাস্তবায়ন, এইগুলো নিয়ে কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে প্রক্রিয়াগতভাবে একটা ইন্টারাপশন হয়েছে। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই 6 ধরনের টিকা। এগুলো হলো হামরুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি বাতিল হয়ে গেছে এবং তার কোনো বিকল্প হাতে রাখা হয়নি এবং এর ফলগুলো যে আমরা এখন ভোগ করছি। এখন সিরিয়াসলি একটা সিদ্ধান্ত বোধহয় হতে যাচ্ছে এই সংকট কাটানোর জন্য টোটালটাই আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট প্ল্যানের মধ্যে যেতে পারি কিনা। যদি সিদ্ধান্ত হয় তাহলে বাকি 50%-এর টাকাটা হয়তো আমরা সরাসরি ক্রয় ব্যয় করতে পারবো, কিন্তু বাকি যে 50% এটা প্রক্রিয়াধীন, এটা দিয়ে আমরা ভ্যাকসিন নিয়ে ফেলতে পারবো এবং এখন যে ভ্যাকসিনটা আমরা এই 50% টাকা দিয়ে কিনবো সেটা কিন্তু আমাদের স্টকে থাকবে এবং যেখানে যেখানে কম আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো। সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, ঠিক তখন তার উল্টো চিত্র খোলা বাজারে, যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। জ্বালানি তেল সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশন মাঝে মধ্যেই বন্ধ থাকছে। তেল আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা, তবে মিলছে না চাহিদা মতো পেট্রোল, অকটেন কিংবা ডিজেল। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। রূপগঞ্জের অলরেডি সবগুলো পাম্প আমার ঘোরা শেষ। মিনিমাম 3 লিটার তেল আমি অপেক্ষা করছি, তেল কিনতে গিয়ে 15 দিনের উপরে আমরা পাচ্ছি না অকটেন, ডিজেল। অকটেন, পেট্রোল, ডিজেল কিছুই নেই। একবারে শূন্য দেন না, রশি লাগাই দিচ্ছি পুরো দোনো সাইডে গেটে। ডিজেল দিচ্ছে সপ্তাহে একবার, এক গাড়ি করে ডিজেল দিচ্ছে, ওটা বিক্রি করতেছে। আর যখনই আনি তখনই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঈদের 2 দিন আগে আমাদেরকে অকটেন দেওয়া হয়েছিল, আজ এখন পর্যন্ত আর কোনো অকটেন দেওয়া হয়েছে না। অথচ আশেপাশেই খোলা বাজারে মিলছে তেল। উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে 150 থেকে 200 টং দোকান, যেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর অকটেন মিলছে 250 থেকে 300 টাকায়। পাম্পে গেলে প্রায় 200-250 বাইক থাকে, তার মধ্যে আবার ঠিক মতো তেল পাওয়া যায় না। খোলা মার্কেটে তেল আছে, তারা আবার তেল বিক্রি করে 200 টাকা, 220 টাকা লিটার। পাম্পে তো 130 টাকা করে নিত, আর খোলা তো দ্বিগুণ, ডাবলেরও বেশি নেই। হ্যাঁ, এখন এটা কে দেখবে সরকার যদি এটা স্টেপ না নেয়? অনুসন্ধানে দেখা যায় নৌপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজ, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে টং দোকানে তেল বিক্রি করছে অসাধু চালকরা। এছাড়া অভিযোগ রয়েছে ডিলার ও ফিলিং স্টেশন থেকেও সরাসরি তেল আসছে অবৈধ হয়ে বাজারে। মাঝে মধ্যে ডিলার থেকে পাই আর কি, তাও আমার সবসময় পাওয়া যায় না। কত করে বিক্রি করলেন? বেশি নাই ভাই, ওনার 2 লিটার তেলের দরকার কইছে, আমি যে ওনার অনেকে বলে 300 টাকা না, 400 টাকা করে তেল। না ভাই, ওনার তো এই টাকা করে আর কি, 20 টাকা করে হয়েছে। আমার তো নামায় দিয়ে গেছে আর কি, আমার আরজন লাগবো তো। শিল্পাঞ্চল হওয়ায় রূপগঞ্জে জ্বালানি তেলের চাহিদা বেশি। অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন বলছে অবৈধ মজুদ ও চোরাই তেলের কারবার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাচ্ছি, তারা কি পরিমাণে তেল মজুদ করছেন, কি সেল করছেন, কাদের কাছে সেল করছেন, সেগুলো রেজিস্টার আমরা চেক করছি। আর খোলা বাজারে যেটি বলেছেন, আমরা 2-1টি জায়গায় সত্যতা পেয়েছি, আমরা সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি তাদেরকে।
রূপগঞ্জে ফিলিং স্টেশন রয়েছে 15টি, আর খোলা বাজারে তেল বিক্রির অনুমোদন আছে 2 জন পরিবেশকের। জাহিদ হাসান, যমুনা নিউজ। দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা 1671 লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে পৌর শহরের আজাদ মোড় এলাকায় একটি দোকান থেকে এসব ডিজেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জ্বালানি সংকটের মধ্যে মজুত ঠেকাতে সারা দেশে অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সালাম ভলকানাইজিং দোকানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি প্লাস্টিকের ড্রামে মজুত করা অবস্থায় পাওয়া যায় ডিজেল। পরে জব্দকৃত ডিজেল সরকারি দরে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। অভিযানের সময় দোকান মালিককে পাওয়া যায়নি। দর্শক, জ্বালানি তেল সরবরাহের খবর জানবো। নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, পাম্পগুলোর কি অবস্থা দেখছেন এই মুহূর্তে নাটোরে? তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা? লোপা, আসলে পাম্পগুলোতে ভয়াবহ অবস্থা। দীর্ঘ লাইন ধরেই কিন্তু লোকজন তেল নিচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু আমরা অসততা লক্ষ্য করছি, অর্থাৎ পাম্পে আসার আগেই বোতলজাত করে মোটরসাইকেল থেকে তেল নামিয়ে নিচ্ছে, এমন দৃশ্যও কিন্তু আমাদের চোখে পড়ছে। আমরা যেখানে রয়েছি নাটোর পেট্রোলিয়াম এজেন্সি, এখানে কিন্তু 500 টাকার করে পেট্রোল দিচ্ছে। তবে এখানে যারা রয়েছেন তারা কিন্তু মোটরসাইকেলের ট্যাঙ্কিগুলো চেক করছেন। যাদের মোটরসাইকেলের ট্যাঙ্কিতে তেল রয়েছে তাদেরকে 200 টাকার করে তেল দিচ্ছেন, আর যাদের তেলের পরিমাণ কম তাদেরকে কিন্তু 500 টাকা করে তেল দিচ্ছেন। এবং এখানে ট্যাগ অফিসারদেরকেও আমরা তদারকি করতে দেখছি। এবং এখান থেকে দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার দীর্ঘ লাইন রয়েছে। যেহেতু নাটোরে এই শুধু নাটোর পেট্রোলিয়াম এজেন্সি, যেটা নাটোর শহরের হাফ রাস্তা এলাকায় অবস্থিত, সেখানেই তেল দেওয়া হচ্ছে। অন্যান্য পাম্পগুলোতে দুপুর নাগাদ তেল দেওয়া শেষ করা হয়েছে এবং এখানে কিন্তু শুধু পেট্রোল দেওয়া হচ্ছে। আগামীকাল অকটেন দেওয়া হবে বলে এখানে জানিয়েছেন। তবে মানুষের মধ্যে কিন্তু যে বিষয়টি বললাম, যে একেবারে খাই একটা মনোভাব, যে যাদের তেল রয়েছে, ট্যাঙ্কি ফুল লোড রয়েছে, সেই লোকজনও কিন্তু তেল নেওয়ার জন্য এখানে ভিড় করছেন। মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে হয়তো তেল পাওয়া যাবে না। বিভিন্ন সময় আমরা এখানে যারা তেল সরবরাহ করছেন, যেই লোকগুলো রয়েছেন, তাদের সাথে বাকবিতণ্ডায়ও যুক্ত হচ্ছেন। কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে যারা তেল দিচ্ছেন তাদেরকে এই ধাক্কা দিয়েছেন এক গ্রাহক। তো সব মিলিয়ে মানুষের মধ্যে যে উদ্বিগ্নতা, যে ধরনের যে বিষয় রয়েছে, উদ্বিগ্নতা, সেই বিষয়গুলো রয়েছে এবং এক ধরনের অস্থিরতাও বিরাজ করছে। সব মিলিয়ে সব পাম্পগুলোতেই আমরা খোঁজ নিয়েছি এবং ইতিমধ্যে নাটোরের সিংড়ায় আমরা দেখেছি যে অবৈধ যে তেল মজুতকারী রয়েছে, সেই মজুতকারীর বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে সেখানকার উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। এছাড়া কিন্তু নাটোরের যে অন্যান্য 6টি উপজেলা, সেই 6টি উপজেলায় দৃশ্যমান তেমন কোনো অভিযান আমরা দেখিনি। সব মিলিয়ে কিন্তু তেলের যে হাহাকার রয়েছে, সেই হাহাকার এখন নাগাদ আসলে বিরাজ করছে এবং গ্রাহকরা বলছেন যে কবে এই সংকট সমাধান হয়, সেই নিরসন হয়, সেই প্রত্যাশায় দিন গুনছেন এখানকার গ্রাহকরা। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, বেড়েছে কৃষি উৎপাদন ব্যয়। কৃষকের জন্য আলাদাভাবে দেয়া হচ্ছে না জ্বালানির নিশ্চয়তা। সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলনও থমকে গেছে। ট্রাক্টর দিয়ে জমি চাষেও বেড়েছে ব্যয়। বিশ্লেষকরা বলছেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি তেলের নিশ্চয়তা দরকার। তা না হলে ব্যাহত হবে খাদ্য নিরাপত্তা, বাড়তে পারে মূল্যস্ফীতি। আলমাস তপুর ছবিতে রিমন রহমানের রিপোর্ট। ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করছে কৃষক। ক্ষেত তৈরি, বীজ বপন ও সার ছিটানোর কাজে ব্যবহার হয় ট্রাক্টর। আধুনিক কৃষির দ্রুত, দক্ষ ও সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করে কম সময়ে গভীর চাষ ও মাটি ঝুরঝুরে করা সম্ভব। কিন্তু এই যন্ত্র সচল রাখতে প্রয়োজন ডিজেল। জ্বালানি সংকটের কারণে থমকে গেছে ট্রাক্টরের ব্যবহার। একদিকে ডিজেল স্বল্পতা, অন্যদিকে পাওয়া গেলেও নেওয়া হচ্ছে বেশি দাম। জ্বালানি সংকটের আগে এই ট্রাক্টর ব্যবহারে কৃষককে ঘন্টাপ্রতি যেখানে গুনতে হতো 200 থেকে 250 টাকা, এখন তা নেওয়া হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। পাম্পে কয় কি যে তেল সংকট নাই, দিমু করতে যাই 5টা কয় 1টা 2টা নিয়ে যাও। ওই জায়গায় মনে করেন কৃষকের দ্বারা দেখা যাচ্ছে আলটা আগে পাইছি 400 টাকা, এখন নিতেছে 550 500 টাকা। পানি যদি কিনে আমি 4-5 দিন যদি না দিই
তে ধান অন্যরকম হয়ে যাব, ধান অর্ধেক করে অর্ধেক হইব। এখন আল্লাহ বাঁচাইতেছে, ধরেন বৃষ্টি নামতেছে বিদায় আল্লাহ তাকে বাঁচাইতেছে। কৃষিতে পানি দিতে এখন ব্যবহার হয় সেচ যন্ত্র, কিন্তু ডিজেলের অভাবে জমিতে সেচ দেবার প্রবণতাও কমেছে। অনেক স্থানে বন্ধ করে রাখা হয়েছে পানির পাম্প। বৃষ্টির কারণে এখন কিছুটা স্বস্তি মিললেও জ্বালানির দুষ্প্রাপ্যতায় কৃষকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। বাংলাদেশের সেচ ব্যবস্থায় প্রায় পুরোটাই ডিজেল চালিত এই পাম্পের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে এই জ্বালানির দাম। ফলে বাংলাদেশের যে কৃষি উৎপাদন তার মূল্য বৃদ্ধিরও একটি শঙ্কা তৈরি হয়েছে। পেট্রোল পাম্প থেকে ডিজেল পাচ্ছে না কৃষক। রাজধানীর পাশেই হেমায়েতপুরের এই পাম্প কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কৃষি উৎপাদন চালিয়ে নিতে জ্বালানি তেল সরবরাহে তাদের কোনো উদ্যোগ নেই। পরিবহন চলাচলেই দেয়া হচ্ছে বেশি গুরুত্ব। এখন আমাদের তো শুধু বলা হয়েছে যে গাড়ি চলার জন্য তেল দিবে আমাদের, আমরা নিরুপায় তো। এখন গাড়ি চলার জন্য আমরা যথেষ্ট দিতেছি। কৃষকদের এখন যদি আমাদের অর্ডার দেয় তাহলে আমরা দিব, কোনো অসুবিধা নেই। অর্থাৎ জ্বালানি তেল সংকটের কারণে কৃষিতে নানামুখী নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুদ্ধের কারণে দেশে সার উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, বেড়েছে সার ও কীটনাশকের দামও। বিশ্ববাজারে গেল ফেব্রুয়ারিতে সারের দামের সূচক বেড়েছে 6.5%। আমরা যে সেচ দেই সেই সেচের প্রায় 30% হলো বিদ্যুৎ চালিত, আর প্রায় 70%ই হলো ডিজেল চালিত। তো ডিজেল তো কৃষকরা ঠিকভাবে সরবরাহ পাচ্ছে না, ফলে একদিকে উৎপাদন কম হবে, দ্বিতীয়ত কস্ট অফ প্রোডাকশন, প্রতি ইউনিট উৎপাদন খরচ বেড়ে যাবে। কৃষি উৎপাদন ব্যাহত হলে বাড়তে পারে মূল্যস্ফীতি, এতে সাধারণ মানুষের উপর আরও বাড়বে ব্যয়ের চাপ। গত 4 বছর ধরে টানা আমাদের খাদ্য মূল্যস্ফীতি অনেক উঁচুতে, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি। এখন যদি উৎপাদন, বিশেষ করে বড় উৎপাদন যদি বিঘ্নিত হয়, তাহলে কোনো ক্রমেই খাদ্য মূল্যস্ফীতিকে টেনে নিচে নামানো যাবে না। কৃষির সার্বিক উৎপাদন টিকিয়ে রাখতে প্রয়োজনীয় জ্বালানির নিশ্চয়তা দিতে সরকারের নজরদারি বৃদ্ধির বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিশেষ স্বাস্থ্য ক্যাডারের 1821 পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের দাবি দেওয়ার বিষয়ে আলাপ করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 2:30টার কিছু পরে সচিবালয়ের ভেতরে 5 নম্বর ফটকের পাশে অবস্থান করে বঞ্চিত চিকিৎসকরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগ মুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী। প্রতিনিধি দল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বল্প সুদে ও জামানতবিহীন ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা এই দেশেরই নাগরিক এবং তাদের সমান অধিকার রয়েছে। তাদের কর্মমুখী প্রশিক্ষণের আওতায় এনে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। এ সময় তিনি দলমত নির্বিশেষে সকল বিভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। নিজেদের বিচ্ছিন্ন না ভেবে জাতীয় ঐক্যের অংশ হওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া উদ্যোক্তা তৈরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। আমাদের মূল আপনাদের সঙ্গে যার কোথায় কোথায় সমস্যা আছে, কি করতে হবে, কি করতে পারি, আমি পাশে বসে ওনার সাথে কথা বলছিলাম এখনই যে উদ্যোক্তার ব্যাপারটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। তবে চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রার স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়, জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, হাজার হাজার বছর ধরে পহেলা বৈশাখ চলে আসছে। বৈচিত্র্যের মাঝে ঐক্য এনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। এদেশের মানুষরা নিজেদের মতো করে সংস্কৃতি পালন করবে। ফ্যাসিবাদী চিন্তা চেতনা, মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে সরকার। পহেলা বৈশাখের নামকরণের বিতর্ক দেশকে বিভক্ত করবে, যা অনর্থক। বিএনপি সরকার সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে দেশের হারানো গৌরব পুনরুদ্ধার করতে চায়। বৈশাখের শোভাযাত্রার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে নামকরণ বিষয়ে তিনি বলেন, তখন মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে
আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না। পয়লা বৈশাখ পালিত হবে, এটা মূল কথা শোন। যথাযোগ্য মর্যাদায় মানে চিরায়ত ধারায় এটা পালিত হবে। এখানে আপনার শোভাযাত্রা হবে, এখানে মানে আলপনা আঁকা হবে, এখানে গান বাজনা হবে, হ্যাঁ, এখানে মেলা হবে। নারায়ণগঞ্জের বন্দরে স্কুল ছাত্র আরাফাত রহমান হত্যা মামলার রায়ে রিপন নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম এই আদেশ দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি রাব্বিকে খালাস দেওয়া হয়। জানা যায় 2020 সালের 15 ডিসেম্বর রাতে আরাফাতকে বিজয় দিবসের কনসার্টে নিয়ে যায় রিপন মিয়া। নিহতের বড় ভাইয়ের সাথে দ্বন্দ্বের জেরে ওই রাতেই একটি পুরাতন স্কুল ভবনে নিয়ে আরাফাতকে ইট দিয়ে মাথা থেতলে ও গলা টিপে হত্যা করে রিপন। এরপর মরদেহ পুকুরে ফেলে দেয়। এই ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করে নিহতের পরিবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া জামিনে পলাতক রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের 2 পাশে অবৈধভাবে গড়ে তোলা ফুটপাতের দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 11 ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে দোকান বসানোয় এলাকায় তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়েছিল। পুরোপুরি সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তারা। গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগ এনে বিচারের দাবি জানিয়েছেন তারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যৌথ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ব্যাংক ঋণের প্রলোভন দেখিয়ে 2022 সালে তার কাছ থেকে 23 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আবুল কালাম আজাদ। ভুক্তভোগীর দাবি, মামলার পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও অভিযুক্ত ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ করেন গোলাম আজম। তিনি জানান, আদালত দলিল বাতিল করলেও জমি ছাড়ছেন না অভিযুক্ত এই নেতা। সংবাদ সম্মেলনে ও বক্তারা অবিলম্বে আবুল কালাম আজাদকে দল থেকে বহিষ্কার এবং আত্মসাৎকৃত অর্থ ও জমি উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। একের পর এক বিস্ফোরণ হয়েছে কয়েকটি সামরিক স্থাপনায়। মঙ্গলবার ভোরে মাউন্ট সাফায় টার্গেট করা হয়েছে একটি গোলাবারুদের ডিপো। কেশম দ্বীপের কাছে একটি কার্গো নৌযানে হামলায় নিহত হয়েছে 8 জন। তেহরানে বিমান শিল্প সংস্থার কাছে বোমা বর্ষণ করে যৌথ বাহিনী। মেহরাবাদ বিমানবন্দরের কাছেও হয়েছে একাধিক হামলা। আরদাকানে আগ্রাসনের শিকার একটি কারখানা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। 10টি ড্রোন ও 9টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে সৌদি আরবকে লক্ষ্য করে। বেশিরভাগের টার্গেট ছিল পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে 90% জ্বালানি স্থাপনা রয়েছে। এছাড়াও আল খার্জ লক্ষ্য করেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান ঘাঁটি। 4টি ব্যালিস্টিক মিসাইলের টার্গেট হয়েছে রিয়াদ। ইরান যুদ্ধে বিপুল খরচে ধাক্কা সামলাতে আরব মিত্রদের কাছ থেকে অর্থ চাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। অপারেশন এপিক ফিউরিকে কেন্দ্র করে প্রথম 18 দিনেই $23 বিলিয়ন বেশি খরচ হয়েছে ওয়াশিংটনের। এরই মধ্যে 31 দিন অতিবাহিত হওয়ায় এই খরচের পরিমাণ আরও অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। তেলের দাম বাড়ায় দেশটির অর্থনীতিতেও বেড়েছে চাপ। 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ওয়াশিংটন, তা চলছে 1 মাস পরেও। অপারেশন এপিক ফিউরির জন্য ইরাক যুদ্ধের পর এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের পেছনে কারি অর্থ খরচ হচ্ছে দেশটির। ইরানের পাল্টা হামলায়ও এরই মধ্যে ক্ষতি হয়েছে কয়েক বিলিয়ন ডলারের।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে 11.3 বিলিয়ন মার্কিন ডলার। 18 দিন পর যা ছিল 23 বিলিয়নের বেশি। এখন 31 দিন পর খরচের পরিমাণ আরও অনেক বেড়েছে বলেই মত বিশ্লেষকদের। যুদ্ধের জেরে দেশটিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ও। 1 গ্যালন পেট্রোলের দাম এখন $3.99, যা যুদ্ধের আগে অন্তত $1 কম ছিল। চলমান যুদ্ধের এই বিপুল ব্যয় মেটাতে আরব রাষ্ট্রগুলো দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার সহ মিত্রদের কাছে চাইবেন বিপুল অর্থ, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। জানান ট্রাম্প নিজেই তার এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন। আমি মনে করি এমন একটি বিষয় জানিয়ে প্রেসিডেন্ট যথেষ্ট আগ্রহী। এই বিষয়ে তার আগে আমি কিছু বলতে চাই না, তবে অবশ্যই যুদ্ধের খরচ মেটাতে আরব রাষ্ট্রগুলো থেকে অর্থ চাওয়া এমন একটি ধারণা যা তার মাথায় আছে। তার কাছ থেকে আরো বিস্তারিত শুনতে পাবেন। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ও অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে এরই মধ্যে কংগ্রেসের কাছেও অতিরিক্ত $200 বিলিয়ন চেয়েছে পেন্টাগন। এর আগে 1990 সালের উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রকে $54 বিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছিল মিত্ররা, যা বর্তমানে $134 বিলিয়ন সমপরিমাণ। তবে সে যুদ্ধে মিত্ররা সরাসরি অংশ নিলেও ইরান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র ছাড়া জড়ায়নি কোনো পক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দুবাই বন্দরে হামলার শিকার কুয়েতের বিশাল জ্বালানি ট্যাঙ্কার আল সালমি। আগুন ছড়িয়ে পড়ে জাহাজটিতে। হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। জানিয়েছে হামলার সময় জ্বালানিতে পূর্ণ ছিল তাদের ট্যাঙ্কারটি। দুবাই বন্দরে নোঙর করা ছিল সেটি। আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ট্যাঙ্কারটি। তবে কেউ হতাহত হয়নি। নিরাপদে রয়েছে 24 ক্রুর সবাই। এই মুহূর্তে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে দুবাই বন্দর কর্তৃপক্ষ। একই দিন সংযুক্ত আরব আমিরাত থেকে 31 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি ট্যাঙ্কারে হামলার খবরও পাওয়া গেছে। সেখানেও নিরাপদে রয়েছে ক্রুরা। ইরাকের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় ধ্বংস হয়েছে একটি সামরিক বিমান। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায় বাগদাদের কাছাকাছি অবস্থিত মোহাম্মদ আলা এয়ার বেজে হয়েছে হামলা। এতে আন্তনভ 132 বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে গত একদিনে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 19টি হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায় ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ অব্যাহত রেখেছে মার্কিন বাহিনীও। যুক্তরাষ্ট্রের একটি বোমারু বিমানকে নিজেদের বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্য যাচ্ছিল মার্কিন এই সামরিক যানটি। পথে যাত্রা বিরতির জন্য যেটির ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেলা বিমান ঘাঁটিতে অবতরণের কথা ছিল। তবে ইতালির সামরিক বাহিনীর সাথে যোগাযোগ না করেই অবতরণের অনুমতি চাওয়ায় তা প্রত্যাখ্যান করে দেশটি। দুদেশের চুক্তি অনুযায়ী এই যোগাযোগ বাধ্যতামূলক। ইতালির বিরোধী দলগুলো সরকারকে এই সংঘাত থেকে দূরে থাকার দাবি জানিয়ে আসছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও জানিয়েছেন ঘাঁটি ব্যবহারের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে সৌদি আরবে উপস্থিত হয়েছেন কাতার ও জর্ডানের শীর্ষ নেতারা। সোমবার জেদ্দায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। তাদের অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠকে ইরানকে ঘিরে চলমান সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন 3 দেশের নেতারা। দর্শক, এই ছিল সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।